ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে আমি বলবো যে তোমাদের WBCS এটা কি আছে, অনেকগুলো গ্রেড আছে, সি আছে, ডি আছে, এ আছে, বি আছে। সো এ আর বি গ্রেডে চান্স পেতে গেলে তোমাদের মেইনসে একটা ম্যান্ডেটরি হচ্ছে কি না অপশনাল সাবজেক্ট চুজ করা। তো অপশনাল সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব কিছু মতামত আছে বা ভালো লাগা আছে, এইভাবে আমরা কি করি না সাবজেক্টটাকে চুজ করি। তার পিছনে আরো একটা বড় কারণ থাকে, যেখানে এই যে 37টা সাবজেক্ট আমরা কি করি একটা সামারি নিই যে প্রিভিয়াস যারা চান্স পেয়েছে তাদের অপশনাল সাবজেক্ট কি ছিল বা কোন সাবজেক্টটা হচ্ছে কি না একটু বেশি স্কোরিং। তার থেকেও বড় কথা, আমরা যখন WBCS পড়তে আসি তার আমার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। সো গ্র্যাজুয়েশন সেখানে কিন্তু কোনো স্ট্রিম ম্যাটার করে না, তারা সায়েন্স থেকেও আসতে পারে, আর্টস থেকেও আসতে পারে, আবার কমার্স থেকেও আসতে পারে। সো এখানে যখন আমরা অপশনাল সাবজেক্ট হিসাবে চুজ করি তখন আমাদের মাথায় একটা জিনিস থাকে যে আমরা কম সময়ের মধ্যে ওই জিনিসটাকে কোপ আপ করতে পারবো তো, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আজকে আলোচনা করব অ্যানথ্রোপোলজি অপশনাল সাবজেক্ট নিয়ে। সো অ্যানথ্রোপোলজি কথাটার অর্থই হলো কি না মানুষ বিষয়ক একটা অধ্যয়ন। যেহেতু যে কোনো সাবজেক্ট তারা কি করে না সেখানে আমাদের পড়তে গেলে অন্য কিছু সম্পর্কে জানতে হয় বা অন্য কিছু সম্পর্কে পড়তে হয়, কিন্তু যখন আমরা নিজেদের সম্পর্কেই পড়ার চেষ্টা করি তখন সেই ব্যাপারটা কি হয়ে যায়, অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। আমরা অ্যানথ্রোপোলজি পড়বো কেন, সেখানে ওই যে বললাম যে আমরা যদি পাস্ট স্ট্যাটিস্টিক্স নেই তাহলে দেখব যে যারাই কিন্তু গ্রেড এ বা গ্রেড বি পেয়েছে তাদের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু অপশনাল সাবজেক্ট ছিল অ্যানথ্রোপোলজি। তার মানে অ্যানথ্রোপোলজি হচ্ছে কি না একটা মোস্ট স্কোরিং সাবজেক্ট। আর সেখানে আমরা এক্ষুনি সিলেবাস নিয়েও একটা গ্লিম্পস দেব। তো সেখানে দেখবো এমন কিছু কঠিন বিষয় না যেটা আমাদের কি করতে হয় না গ্রিপ করতে অসুবিধা হবে, একবার দুবার শুনলে বা পড়লে জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। আর আরেকটা কথা, যে যেখান থেকেই আসুক না কেন, যে স্ট্রিম থেকে, তারা কিন্তু এই সাবজেক্টটার সাথে নিজেকে একাত্ম করার একটা সুযোগ থাকে। সেই জন্যই আমাদের একটা অ্যাপ্রোচ আছে অ্যানথ্রোপোলজিক্যাল, সেটাকে আমরা কি বলি কনজাংটিভ অ্যাপ্রোচ। যেমন কনজাংশন দুটো ওয়ার্ডস এর মধ্যে বা দুটো সেন্টেন্সের মধ্যে লিংক আপ তৈরি করে, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাও কি করে না বিভিন্ন যে সাবজেক্ট আছে সবার সঙ্গে কিন্তু আমরা সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করি। সেই জন্যই কি হয় না যে কেউ যে কোনো স্ট্রিম থেকেই আসো না কেন সেখানে কি হচ্ছে কখনোই তাদেরকে মনে হবে না যে আমি এই সাবজেক্টটার কিছুই জানি না। তো সেটা হচ্ছে কি না সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি নেওয়ার ক্ষেত্রে। নেক্সট কথা আমরা দেখব যে এই সাবজেক্টটা চুজ করার পিছনে আরেকটা মেন কারণ হচ্ছে আমরা যখন সিলেবাসটাকে দেখছি তখন দেখব ওখানে যে জিনিসগুলো আছে সেটা আমাদের দৈনন্দিন যে ব্যবহারিক জীবন সেখান থেকেই বেশিরভাগ জিনিসটা উঠে আসছে। তাই জন্য কোনো যে পেপারে আমরা জিরো পেয়ে আসবো বা কোনো কোয়েশ্চেন কিছু লিখতেই পারবো না এটা কিন্তু হতেই পারে না, মানে হওয়ার চান্সটাই নেই। যেখানে অঙ্ক একটা ভুল হলেই জিরো হয়ে যাবে বা একটা কোনো থিওরি সেটা ভুল লিখলে আমি জিরো পেয়ে যাবো, এখানে কিন্তু ওই গল্পটাই নেই। তো সেটা হচ্ছে কি অ্যানথ্রোপোলজির আর একটা প্লাস পয়েন্ট। তাহলে এবার আমরা দেখে নিই যে এর সিলেবাসটায় কি আছে আর কি করে আমরা লিখবো। তো সেই ক্ষেত্রে বলি অপশনাল পেপারের ক্ষেত্রে সেটা হচ্ছে 200 মার্কস করে দুটো পেপার আছে, সেই দুটো পেপারে কিন্তু ডেসক্রিপটিভ হয় এবং সেখানে আওয়ারটা যেটা থাকে সেটা কিন্তু ভীষণভাবে একটা ম্যাটার করে যায়। যারা দেখা যাবে যে আমরা যখন সিলেবাসটাও কমপ্লিট করি যখন আমরা এক্সাম দিতে যাব অনেক ক্ষেত্রেই হয় কি না সবকটা কোয়েশ্চেনই জানা, কিন্তু কি করছি ওই টাইমের মধ্যে স্পেকিউলেটেড যে টাইমটা আমাদের দেওয়া থাকে তার মধ্যে আমরা সেই জিনিসটাকে শেষ করতে পারি না। তো সেই জন্য প্র্যাকটিস করাটা খুব দরকার লেখার জন্য, এটা একটা কথা। কারণ আমাদের কি করতে হচ্ছে, আমরা এতদিন অভ্যস্ত ছিলাম 3 আওয়ার্সে আমরা 100 মার্কসের এক্সাম দেওয়ার ক্ষেত্রে, সেখানে আমাদের কিন্তু 3
keywords এর মধ্যে 200 মার্কস এর একটা ডেসক্রিপটিভ আনসার আমাদের দিতে হবে। কোয়েশ্চেনের প্যাটার্নটা সম্পর্কেও বলি, যখন আগের দিনে দেখতাম যে সেটা হচ্ছে 40 মার্কস এর কোয়েশ্চেন আসতো, 5টা কোয়েশ্চেন আসতো, অপশন থাকতো, কিন্তু এখন যেটা প্যাটার্ন চলছে সেটা হচ্ছে কিন্তু 10 মার্কস এর কোয়েশ্চেন আসছে। তো 10 মার্কস এর কোয়েশ্চেন মানে হচ্ছে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার লিখতে হচ্ছে একটা শর্ট টাইমের মধ্যে। আর আমাদের কি করতে হচ্ছে, যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা আনসার করতে পারছি না। তো এই ক্ষেত্রেও বলছি এটা অ্যানথ্রোপোলজির প্লাস পয়েন্ট। সেই কনসেপ্ট ক্লিয়ার করতে গেলেও কি হচ্ছে, আমাদের কিন্তু খুব হাতি ঘোড়া জিনিসপত্র আমাদের শিখতে হচ্ছে না বা জানতে হচ্ছে না। যা জানছি বা যা পড়ছি যখন আমরা পড়বো বা দেখবো তখন দেখবো কি এটা তো আমরা জানতামই, এই ধরনের কিন্তু একটা অ্যাটিটিউড থাকবে। সো আমরা একটু দেখে নিই ফার্স্ট পেপারে কি আছে না, ওয়ার্ড অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলা আছে বা জেনারেলাইজড অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলা আছে। এই ক্ষেত্রে একটু আগে বলে নিই যে অ্যানথ্রোপোলজির হচ্ছে কি না, যে কোনো সাবজেক্টেরই অনেক অনেক ব্রাঞ্চ আছে। আমাদের সাবজেক্টেও কি আছে, 4টে মেন ব্রাঞ্চ আছে। একটা হলো কি না ফিজিক্যাল আর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি আর লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। সো পেপার 1 এটা আমি বললাম যে জেনারেল অ্যানথ্রোপোলজি নিয়ে ডিল করে, এখানে 18টা ইউনিট আছে। সো 18 ইউনিটের মধ্যে যে ফার্স্ট ইউনিট রয়েছে সেখানে কি না ইন্ট্রোডিউস করছি আমি আমার সাবজেক্টটাকে, তার কি ব্রাঞ্চ আছে সেগুলোকে বলছি। সেকেন্ড ইউনিট থেকে 7th ইউনিট অবধি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা পড়বো। সেকেন্ড ইউনিটে মেনলি আমরা দেখছি কি না হিউম্যান ইভলিউশন, অর্থাৎ মানুষ কিভাবে আমাদের বিবর্তন হয়েছে, আমরা এসছি কিভাবে। তো এটা আমাদের জানার আগ্রহ সবসময় থাকে যে আমরা কোথা থেকে এসছি, তো সেই জায়গাটাকে আমরা পড়বো। তারপরে পড়বো যে আমাদেরকে যে অ্যানিমাল কিংডমের মধ্যে একটা বড় অর্ডারের মধ্যে বা বর্গের মধ্যে রাখা হচ্ছে, সেই বর্গটার নাম হচ্ছে কি না প্রাইমেট। তো এই প্রাইমেট বর্গের মধ্যে আমরা দেখছি কি না এখানে মানুষও রয়েছে, তার সাথে সাথে এখানে সিম্পাঞ্জি গরিলা এরাও রয়েছে, আবার মাঙ্কিসরাও রয়েছে। তাহলে এদের সাথে আমাদের কি আছে, কিছু সিমিলারিটি আছে আর কিছু ডিসিমিলারিটি তো অবভিয়াসলি আছে। তো সেই জায়গাগুলো আমরা এখানে পড়বো। আর পড়বো আমাদের পূর্বপুরুষ হিসাবে কাদেরকে আমরা ডিটেক্ট করেছি। তো তাদেরকে আমরা কোথায় পেয়েছি, তাদেরকে আমরা মাটি খুঁড়ে তাদের যে জীবাশ্মগুলো পেয়েছি, সেই জীবাশ্মগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের বিবর্তনের জন্য সেগুলোকে আমরা এই অধ্যায়ে পড়বো। থার্ড ইউনিটটা আছে হচ্ছে হিউম্যান জেনেটিক্স। ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা জানি কি না মানুষের যে কোনো বিহেভিয়ার, যে কোনো ক্যারেক্টার্স তার জন্য রেসপন্সিবল কি না জিন। তো এই জিন প্রত্যেকটা মানুষের মধ্যে যে এত এত ভ্যারিয়েশন তার জন্য রেসপন্সিবল। তো এখানে ডিএনএ স্ট্রাকচার বা আমরা যাকে বলি কি না জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স, মেন্ডেলের ল, এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। ওই যে আমি বললাম যে কেবি মনে হবে না যে এটা আননোন একটা সাবজেক্ট, আমরা কিন্তু অনেক কিছুই কি হচ্ছে না ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো সেই জায়গাগুলো দেখবো। সব থেকে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পার্ট হলো কি না অ্যাপ্লিকেশন অফ হিউম্যান জেনেটিক্স, অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার্স গুলো সেগুলো কিভাবে আমরা ইনহেরিট করছি বাবা মায়ের থেকে। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে শুনি এই তোকে তো পুরো বাবার মতো দেখতে বা মায়ের মতো দেখতে বলে তো লোকে, তাহলে আমরা সেই কি করছি বাবা মায়ের ক্যারেক্টার্স গুলোকে ইনহেরিট করছি। সো তার প্রসেসটা কিভাবে হচ্ছে সেগুলোকে আমরা এই ইউনিটে পড়বো। নেক্সট হচ্ছে কি না হিউম্যান ভ্যারিয়েশন। আমরা দেখছি কি না ক্যারেক্টার্স এর উপর ডিপেন্ড করে হিউম্যান পপুলেশনকে আমরা কতগুলো গ্রুপে ডিভাইড করেছিলাম। সেই গ্রুপগুলোকে আমরা কি বলেছিলাম না রেস বলেছিলাম। সো কনসেপ্ট অফ রেস আমরা একটু দেখবো যে রেস কাকে বলে। রেসকে যে আমরা গ্রুপিং করেছি হিউম্যানকে, তার কিসের বেসিসে করেছি, কিভাবে সেই ক্লাসিফিকেশন গুলো করেছি, সেটা হচ্ছে কি না আমার ইউনিট 4 এর মধ্যে থাকবে। ইউনিট 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট, এখান থেকে বারবার কোয়েশ্চেন আসে, সরি। তো সেখানে কি আছে হিউম্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্টস। সো গ্রোথ আমরা দেখি কি না কমিউনিটি টু কমিউনিটি ভ্যারি করে। আমরা একটা নাইলজিক গ্রোথ তাদের যে মিন হাইট সেটার সঙ্গে যদি আমি একটা নর্থ ইস্টার্ন ট্রাইবালস এর সঙ্গে তুলনা করি তাহলে সেখানে আমরা দেখবো কি না তাদের মিন হাইট কিন্তু অনেক অনেক কম। তাহলে সেই ভ্যারিয়েশনের পিছনে কারণ কি, তার মানে গ্রোথের পিছনেও কি আছে
ডিফারেন্ট ফ্যাক্টরস আছে বা গ্রোথের ডেটাগুলোকে আমরা কিভাবে কালেক্ট করব, তো সেগুলোকে আমরা সব দেখবো কি না এই 5th ইউনিটে। 6th ইউনিটে কি আছে না কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ। এটা হচ্ছে ভেরি মাচ রিলেটেড টু আমাদের দৈনন্দিন লাইফ, তাই তো? যেখানে প্রচুর ডিজিজ আছে, সেই ডিজিজ গুলো কোনটা কমিউনিকেবল কোনটা নন কমিউনিকেবল, তার পিছনে কারণগুলো কি কি, তাকে কিভাবে আমরা প্রিভেন্ট করব, তো সেগুলোকে আমরা এখানে পড়বো। 7th ইউনিট হচ্ছে কি না হিউম্যান অ্যাডাপ্টেশন। যে কোনো জিনিস প্রাণী বা উদ্ভিদ তার আমরা কি যখন বলি কি না কোথায় থাকে কোথায় পাওয়া যায়, যদি আমি হিউম্যানের ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন করার কোনো মানেই হয় না, বিকজ হিউম্যানকে কি করছি আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পাচ্ছি। সো প্রত্যেকটা এনভায়রনমেন্টের সাথে হিউম্যান কি করেছে, নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে, মানিয়ে নিয়েছে। তার কিছু ফিজিক্যাল ক্যারেক্টার্সে চেঞ্জ, ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্সে চেঞ্জ দিয়ে সে কি করেছে, প্রত্যেকটা এনভায়রনমেন্টে সে ফিটেড। তো সেই অ্যাডাপ্টেশনের পার্টটা আমরা 7th ইউনিটে পড়বো। তো 8th ইউনিট হচ্ছে কি না টোটালি অন আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। সো আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে আমরা প্রাচীন মানুষ বা আদি মানুষ কি কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো, তারা কি ধরনের টেকনোলজি ইউজ করতো, বা যে জিনিসগুলো আমরা মাটি খুঁড়ে পাচ্ছি তার তো আমাদের এজটা বার করতে হবে যে সেটা কত বছর আগে মানুষ ব্যবহার করতো। তো এই ডেটিং টেকনিক আর কি না আমাদের যে প্রাগৈতিহাসিক যুগ তাকে আমরা কি করেছিলাম না কতগুলো ভাগে ভাগ করেছিলাম। ছোটবেলার গল্প পুরা প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, বাকি পড়েছিলাম কপার, তাম্র, ব্রোঞ্জ যুগ বা লৌহ যুগ। এগুলো কিন্তু সবই আমরা 8, 9, 10 এগুলোতে পড়ে এসেছি। তো সেগুলোকেই আরেকবার করে কি করব, রিক্যাপ করব এই ইউনিটে। 9th ইউনিট থেকে একদম 17th ইউনিট অবধি কি করছে না সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি কভার করছে। সো মানুষ কি না একটা সমাজবদ্ধ জীব, তাই না? তো মানুষের অনলি পরিচয় যে এটা একটা অ্যানিমাল মোটেই তা না। মানুষের আরো একটা পরিচয় আছে যে সমাজে সে একটা সামাজিক জীব। সো সমাজে থাকতে গেলে তার যে ইভলিউশন হচ্ছে সেটা আমরা এখানে পড়বো। নেক্সট ইউনিটে হচ্ছে কি না এই যে সোসাইটি বা সমাজ তার কি আছে কতগুলো পিলার আছে যার উপর ভিত্তি করে কি আছে না এই সমাজটা তৈরি হচ্ছে। সেগুলো কি কি না আমাদের পরিবার, পরিবারটা কিভাবে তৈরি হয় না বিবাহের মাধ্যমে, তারপরে কি হয় বিভিন্ন আত্মীয়তার বন্ধন তৈরি হয়। সো ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, এইখানটা আমরা পড়বো যে তার ফাংশন কি, এখনো অব্দি তো সেটা রয়ে গেছে, সেটা ইউনিভার্সালি কিনা ভ্যালিড। এই টার্মস গুলো কেন ভ্যালিড, কত ধরনের বিবাহ আছে, কত ধরনের পরিবার আছে, সেই ইউনিটটা সেইগুলো আমরা এই ইউনিটে পড়বো। নেক্সট হচ্ছে কি না ইকোনমিক অ্যানথ্রোপোলজি। সো আমরা জেনে এসেছি যে ইকোনমিক্স বলেও কিন্তু একটা সাবজেক্ট আছে। সো ইকোনমিক্স এর সাথে ইকোনমিক অ্যানথ্রোপোলজির মেন ডিফারেন্সটা কোথায় না আমরা কিন্তু কি করি প্রিমিটিভ সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ইকোনমিক স্টাডি করি। আর আমরা যা কিছু স্টাডি করি সবকটাই কি না মাইক্রো লেভেলে। তো ইকোনমিক অ্যানথ্রোপোলজিও ঠিক তাই কাজ করে যে আগেকার দিনে কি ধরনের তারা ইকোনমিতে বিলং করতো বা স্টিল নাও এখনো প্রিমিটিভ যে পিপলসরা রয়েছে তাদের মধ্যে কত ধরনের ইকোনমি আছে সেগুলো আমরা এই ইউনিটে পড়বো। নেক্সট ইউনিটে আছে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। সেক্ষেত্রেও একই কথা যে পাস্টে তারা কিভাবে সিস্টেমটাকে কন্ট্রোল করতো, সোসাইটিটাকে কন্ট্রোল করতো, কি কি ল এক্সিস্ট করতো, কেমন ধরনের তাদের পানিশমেন্টের মোড ছিল সেগুলোকে দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন ল। তার সাথে আমরা কি করব কম্পেয়ার করব। নেক্সট হচ্ছে রিলিজিয়ন অ্যানথ্রোপোলজি। সেক্ষেত্রেও একই কথা, বড় বড় ধর্ম অনেক আছে কিন্তু ছোট ছোট ট্রাইবালস এর মধ্যে এখনো অনেক বিলিফ বিশ্বাস এক্সিস্ট করছে, তো সেগুলোর কথা আমরা এখানে জানবো। নেক্সট হচ্ছে ছোট ইউনিট একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সমাজে কি আছে না কতগুলো স্তরায়ন আছে, সেগুলো ইকোনমি বা ওয়েলথের উপর ডিপেন্ড করে হতে পারে, আবার বাই বার্থও হতে পারে। সো ওয়েলথের উপর বা ইকোনমির উপর ডিপেন্ড করে কি না আমাদের ক্লাস সিস্টেম। আমরা ভীষণভাবে কথাগুলো বলি আমরা মধ্যবিত্ত সমাজ, উচ্চবিত্ত সমাজ বা নিম্নবিত্ত সমাজ, সেটা হলো কি না ক্লাস। আর কাস্ট কোনটা, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে স্ট্র্যাটিফিকেশন সমাজে আছে সেটা হচ্ছে কি না কাস্ট সিস্টেম। তো এইগুলোর ক্যারেক্টার্স ডেফিনেশন এখানে আমরা পড়বো। নেক্সট হচ্ছে কি না ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। সেই ক্ষেত্রে আমার কি হয়েছে
না এনভায়রনমেন্টের সাথে হিউম্যানের কি রিলেশন আছে, বা এনভায়রনমেন্ট কিভাবে আমাদের কালচারটাকে শেপ আপ করতে সাহায্য করছে, সেই কথা এখানে পড়বো। এই ইউনিটগুলো ভীষণ ছোট ছোট। নেক্সট ইউনিট হচ্ছে ইমার্জিং ফিল্ডস অফ সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি। এখানে আমরা কিছু নতুন টপিক আলোচনা করব, যেমন লিগ্যাল অ্যানথ্রোপোলজি বা অ্যানথ্রোপোলজি অফ জেন্ডার বা ভিজুয়াল অ্যানথ্রোপোলজি। এগুলো সবই হচ্ছে কি অ্যানথ্রোপোলজির নিউয়ার ফিল্ড। এইগুলো আমরা একটুখানি ছোট ছোট করে জানবো। লাস্ট ইউনিটটায় আমার কি আছে না, আমাদের আছে যে আমরা ফিল্ডে গিয়ে কি করি না, ডেটা কালেক্ট করি। সেই ডেটা বা তথ্য কিভাবে কালেক্ট করি, কি কি উপায়ে কালেক্ট করি, আর সেই ডেটাগুলোকে নিয়ে কিভাবে অ্যানালাইজ করি, তো সেই কথাটা বলা হচ্ছে কি না 18th ইউনিটে। second paper is basically totally on Indian anthropology. So first unit কি আছে না, ওই ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটের সাথে এরও সিমিলারিটি আছে, শুধু এক্সট্রা আছে কোথায় না ইন্ডিয়ান কতগুলো অ্যানথ্রোপোলজিস্ট তার কন্ট্রিবিউশনের কথা এখানে বলা আছে। নেক্সট সেকেন্ড ইউনিটে কি আছে না, সেকেন্ড ইউনিটে আছে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো ইম্পর্টেন্ট প্যালিওলিথিক বা লিথিক সাইট আমরা দেখেছি বা আর্কিওলজিক্যাল সাইট। তার মধ্যে আছে কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমরা কিন্তু জানি সেগুলোকে পড়ে এসেছি, বা বৈদিক সভ্যতা, সেগুলোর কথা আমরা এখানটায় পড়বো। নেক্সট হচ্ছে কি থার্ড ইউনিট, সেটাও একটা ছোট ইউনিট। ইন্ডিয়াতে যে সমস্ত ফসিল রিমেন্স গুলো পাওয়া গেছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রামাপিথেকাস আর নর্মদা ম্যান। সো তাদেরকে কি ডিসকভার করেছে, তাদের ক্যারেক্টার্স কি, এই কথাগুলো আমরা এখানে পড়বো। আর এখানে দেখবো কি যেমন ওয়ার্ল্ড পপুলেশনকে কতগুলো রেসে ডিভাইড করেছে, ঠিক তেমনি ভাবে ইন্ডিয়ান পপুলেশনকেও করা হচ্ছে কি না কতগুলো গ্রুপে ডিভাইড করা হচ্ছে। তো সেই ক্লাসিফিকেশন গুলো তিনজনের কথা আমরা পড়বো, একজন রিসলে, একজন গুহ, একজন হচ্ছে সরকার। নেক্সট ইউনিট হচ্ছে কি না ডেমোগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান যে পপুলেশন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ফার্টিলিটি, মর্টালিটি রেট বা মাইগ্রেশন রেট সেগুলো কিভাবে এফেক্ট করছে, বা ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি গুলো কেমন, সেগুলো আমরা এখানে পড়বো। নেক্সট হচ্ছে কি না anthropological approaches to Indian civilization. This unit is very 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 important because এখান থেকে বারবার অনেক কোশ্চেন আসে। তো এখানে প্রত্যেকটা কতগুলো কি আছে কনসেপ্ট আছে, যেগুলো কি হচ্ছে না ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টরা শুধুমাত্র ইন্ডিয়ান সোসাইটির উপরেই ডেভেলপ করেছে, লাইক সংস্কৃতাইজেশন, ডমিনেন্ট কাস্ট, সেপারেট কমপ্লেক্স, ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন এক্সেট্রা এক্সেট্রা। সবকটাই কিন্তু পড়তে আমাদের ইন্টারেস্টিং লাগবে, সবটাই আমরা চারপাশের জায়গা থেকে দেখছি, কিন্তু তার যে এই টার্মটা আছে সেই টার্মটা আমরা এখানে নতুন করে শিখবো, আর কিছুই না। নেক্সট সিক্সথ ইউনিটে কি আছে না ইন্ডিয়ান ভিলেজ। তো আমরা জানি কি না ইন্ডিয়া বেসিক্যালি ইটস আ রুরাল কান্ট্রি, আর তার বেসিক্যালি যে ইকোনমিটা ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার বেসড ইকোনমি। তো সেটা শুরু হচ্ছে কোথা থেকে, ভিলেজ থেকে। তাই ভিলেজ স্টাডিজ এর সিগনিফিকেন্স বা তার যে টাইপস আমরা এখানে দেখবো। নেক্সট দুটো ইউনিটই হচ্ছে উইকার সেকশন নিয়ে কন্ট্রিবিউট করেছেন, এসসি, এসটি, ওবিসি, চাইল্ড, উইমেন আর এজড, এরা হচ্ছে কি আমাদের মাইনরিটি গ্রুপ। তো এই মাইনরিটি গ্রুপের যে প্রবলেমস গুলো, তাদের জন্য যে প্রভিশন গুলো কনস্টিটিউশনাল বা সেফগার্ডস গুলো গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে, সেটা আমরা এই পরপর দুটো ইউনিটে দেখবো। And the next unit is anthropology of development. It's basically signifies the relevance of anthropology. যে anthropology আমরা পড়বো কেন, বিকজ আমরা হচ্ছে কি না হিউম্যান কে নিয়ে ডিল করি, সো তাদের প্রবলেম আমাদের থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। সো যে কোনো প্রবলেমকে ট্রেস আউট করে তাদের সলভ করলে তখনই কি হচ্ছে একটা কান্ট্রির ডেভেলপমেন্ট সম্ভব। সেই জায়গাটায় কিন্তু anthropology play a greater role। তো সেই জায়গাটাকে আমরা এখানে দেখবো। আর the last one is some contemporary issues in the society like refugee problem, violence, traditional knowledge, civil society. So what are the concepts and what are the relevance of it in the society? এই জায়গাগুলোকে আমরা বেসিক্যালি এখানে পড়বো। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটা। তো দেখা গেল কি বা
আপনারাও দেখতে পাচ্ছেন এখানে এমন কিছু কথা আমি বললাম না যেটা কিন্তু খুব জটিল বা যেটা আমরা জানি না। তো এখানে কি না অ্যানথ্রোপোলজির বৈশিষ্ট্য, যাতে লোকজন কি করেন অ্যানথ্রোপোলজি অ্যাজ অপশনাল পেপার হিসেবে চুজ করে, যে জানে অন্যান্য সাবজেক্টের সাথে এটা সমান তালে চালানো যায়।